আজকে যে গল্পটি পাঠ করব তার নাম সমৃদ্ধির ব্যক্তিত্ব। গল্পটি লিখেছেন রিমা বিশ্বাস। টানা 3 ঘন্টা হবে বাইরের ঘরে বসে আছে লোকটা। মাঝে মাঝে গলা শোনা যাচ্ছে। গলার স্বরটা কেমন খ্যানখ্যানে। বাচনভঙ্গি আর শব্দের উচ্চারণ যথেষ্ট লোকটার লেভেল বোঝার জন্য। সমৃদ্ধি সাহসী নয়, তেমন তেজিয়ান বা খুব আত্মবিশ্বাসীও নয়। নিজেকে ছোট থেকে খুব বুদ্ধিমতী হিসেবে বিশেষ পায়নি। বাড়ির লোক বা চেনা জানার ভিতরও নিছক একটা মেয়ে, যার আইকিউ হয়তো 90-এর কাছাকাছি, নিচেও হতে পারে। নেলাখাপা নয়, তবে বুদ্ধিমান তেমন নয়। তাই এও আশা করা যায় না যে প্রথম দেখেই ও বলে দেবে এ লোক বদ, ও লোক চতুর। তার অভিসন্ধি ঠিক নেই, বা ওর ভিতরে এক বাইরে আর এক গোছের কিছু চারিত্রিক গোলযোগ। কিন্তু এত রকম বোঝা দুর্বলতা থাকা সত্ত্বেও সমৃদ্ধি এইটুকু বোঝে, বাইরের ঘরে বসা অরুণাভ শিকদার লোকটা ভালো না। ভালো টাকা আছে, ব্যবসা করে, পলিটিক্যাল কানেকশন আছে, আর সবচাইতে বড় প্লাস পয়েন্ট হলো এই অরুণাভ শিকদার হলো তমালিকা শিকদারের দাদা। তমালিকাদির সঙ্গে যখন প্রথম আলাপ করালো দাদা, তখন খুব ভালো লেগেছিল মেয়েটাকে। হাসি খুশি প্রাণবন্ত। প্রথম দিন থেকেই তুই তোকারি শুরু করলো। বলল, টুটুলের বোন যখন, তখন আমারও বোন। সমৃদ্ধির দাদার ডাকনাম টুটুল। পাড়ায় বাড়িতে এই নামেই সব ডাকে। ওর অফিসের দেবরাজ নামটা বিলুপ্ত প্রায়। অফিসেও কীভাবে প্রচার হয়ে গেছে টুটুল নামটা। লম্বায় চওড়ায় অমন কাঁঠাল গাছের মতন ছেলেটার নাম টুটুল শুনলে মেয়েদের হাসি পাওয়ার কথা। কিন্তু তমালিকার সহজ ভাব বলছিল সমৃদ্ধির দাদা ওর অনেক দিনের চেনা। তমালিকা স্কুলে চাকরি করে। সমৃদ্ধি ওদের সঙ্গে কয়েকবার বেরিয়েও ছিল। ভালো সিনেমা হলে সিনেমা দেখেছে, রেস্তোরাঁয় বসে খেয়েছে, বিরিয়ানির সঙ্গে তন্দুরি চিকেন। তখন অবশ্যই অরুণাভ লোকটাকে চিনত না। দিনগুলো বড় ভালো কাটছিল সে সময়। সবে কলেজ পাশ করেছে, কয়েকটা টিউশন পড়ায়, কিছু হাতের কাজ শিখেছিল। বইয়ের দোকানে বিজ্ঞাপন দেওয়ায় স্কুলের বাচ্চাদের প্রজেক্টের কাজও মিলছে ভালো। একটা সময় বাড়িতে চরম আর্থিক কষ্ট দেখেছে। বাবা অলস লোক ছিলেন, অর্ধেক দিন কাজে যেতেন না। একটা ছোট প্যাকেজিং কোম্পানিতে সুপারভাইজারের কাজ। মাইনেও পুরো পেতেন না মাস গেলে, প্রতি মাসে টানাটানি। মা এরোদ থেকে চেয়ে চিনতে বাড়ি বাড়ি লোকাল কোম্পানির আলতা, সিঁদুর, সাবান, কাপড় কাচার ডিটারজেন্ট বিক্রি করে সংসার চালাতেন। দাদা ছিল পড়াশোনায় ভালো। উচ্চ মাধ্যমিক পাশ করেই একটা কোম্পানিতে পার্ট টাইম চাকরিতে ঢুকে গেল। সঙ্গে চালাতে থাকলো নিজের পড়া। এখন সে ভালো মতন দাঁড়িয়ে গেছে। বোনের পড়ার ভাষে মাধ্যমিক থেকে ওঠাচ্ছে। তাই বাবা নয়, দাদাই ছিল সমৃদ্ধির ভরসা। কিন্তু দাদার এই এমন পরিবর্তন কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। ও চাইছে ওই অরুণাভ লোকটাকে যেন সমৃদ্ধি বিয়ে করে। তাও এই জন্য যে ওই লোকটা সমৃদ্ধিকে বিয়ে করতে চায় বলে। সমৃদ্ধি জানে না কদিন আগে দাদাই বিধান দিলেও মানত কিনা, কারণ আগে এই বুদ্ধিহীন মেয়েটার দুচোখ তো পুরো বিশ্বাসের পট্টি দিয়ে বাঁধা ছিল। দাদাই সব। দাদা পড়ার খরচ দেয়, দাদা ভালো মন্দ খাওয়ার আনে, ঘুরতে নিয়ে যায়। ওকে দাদা ভালোবাসে, খুব ভালোবাসে। সমৃদ্ধও ভালোবাসে। আর যেখানে ভালোবাসা সেখানে বিশ্বাস তো পোষা কুকুর। তাই হয়তো আগে এই প্রস্তাব এতটা কুরুচিকর মনে হতো না। হয়তো এই লোকটার তাকানোয় যে ইতরতা আছে তা ধরা পড়তো না। ধরা পড়তো না লোকটার বিকৃতি। নইলে রাস্তায় দেখা হলে পাশ দিয়ে যাওয়ার সময় ইচ্ছে করে গায়ে ধাক্কা দেয়। এ কেমন বিকার! ভদ্র সমাজ তো এসব আশা করে না। জানে না সমৃদ্ধি ওর অবুঝ মন আর স্বপ্ন, বুদ্ধির মস্তিষ্ক ওকে এত সচেতন করতো কিনা। আসলে ঘরের সব দরজা বন্ধ থাকলে সেই গরম দম ফাটা ভাবটাই মনে হয় স্বাভাবিক। অথচ জানালার একটা পাল্লা খুললে যখন বাইরে ঠান্ডা হাওয়া ঘরের গরম ভাবটাকে টেনে বের করে দেয়, তখন বোঝা যায় আরামের শীতলতা। সেই রকমই তো হয়েছিল সমৃদ্ধির সঙ্গে। রাসের মেলা বসেছিল ওদের হরিহরপল্লীর বিরাট ফুটবল মাঠটায়। অনেক স্টল বসেছে। দাদা টাকা দিয়ে দিয়েছিল। সমৃদ্ধি আর পাড়ার মেয়ে জোজো গেল মেলায়। ঘুগনির গন্ধ আর ফুচকার ঠেলা বারবার টানছিল যদিও, কিন্তু জোজো তখন হাত ধরে টানছে। বলছে, আগে হাড় দুল কটা দেখে নি। ও হাত ধরে টেনে নিয়ে গেল একটা গয়নাগাটির দোকানে। আয়নায় নিজের গলায় একটা কমলা রঙের বিটসের হার সবে ধরেছে।
নিজেকে দীপিকা পাডুকোন মনে হওয়ার মুহূর্তে পাশ থেকে এক পুরুষালী গলা বলল, এক্সকিউজ মি। ফিরে তাকিয়ে দেখে মাঝারি হাইট, চোখে চশমা, রং ফর্সা, গালে দাড়ি যত্ন করে রাখা এক যুবক। কালো লাল চেক শার্ট সঙ্গে ব্লু জিন্স। ফ্লার্ট করতে চায় মনে এলো সবার আগে। সে হেসে বলল, এটা কি বলবেন? হাতের একখানা আইশ্যাডো এগিয়ে দিয়ে সে জিজ্ঞেস করল। বোঝা গেল স্রেফ ফসকেমি। সমৃদ্ধি গলায় গোবেচারা ভাব এনে বলল, কেন, লাগাবেন? সে জিভ কাটল। নো নো, বোনের জন্য গিফট নেব। কি নেব বুঝতে পারছি না। চোখ গোল করে তখন সমৃদ্ধি ঘাড় বেঁকিয়ে তাকিয়েছে জোজোর দিকে। জোজো বলল, হেল্প করে দে ভাইয়াকে। সে দ্রুত বাধা দিয়ে একরকম তোতলে বলল, ভূমিরাজ। হ্যাঁ? সমৃদ্ধি আর জোজো একসঙ্গে বলে উঠল, আমার নাম, প্লিজ ভাইয়া বলবেন না। আমি কি আপনাদের বহিনজি বললাম? জোজো তৎক্ষণাৎ দোকানদারকে কোণের দিকে ঝোলানো একটা হার দেখিয়ে বলল, দাদা, এনাকে ওই হারটা প্যাক করে দিন দেখি। ভূমিরাজ ওনার বোনকে দেবেন। তারপর ভূমিরাজের দিকে ফিরে বলল, বোনকে যখন দেবেন তখন ভালো জিনিস দেওয়াই ভালো। সস্তা দরের মেকআপ ইউজ করলে আবার চুলকুনি হয়। দোকানি হারখানা প্যাক করে সামনে রেখে বলল, 955 টাকা। এবার ভূমিরাজ মুখ হাঁ করে বলল, হ্যাঁ? সমৃদ্ধি জোজোর মিলিত কণ্ঠ, হ্যাঁ। ভূমিরাজের সঙ্গে তার এক বন্ধুও ছিল। সে বন্ধুটির দিকে চেয়ে বলল, তোর কাছে আছে টাকা? বন্ধুটি বলল, আমি ওয়ালেট বাড়িতে ভুলে এসেছি। কিউআর স্ক্যানার দিয়ে দোকানি বলল, এতে দিয়ে দিন দাদা। ভূমিরাজ ঢোক গিলছে। হ্যাঁ মানে? ও বিড়বিড় করে বলল, 1000 টাকা চুনা লাগ গিয়া। হাসতে হাসতে জোজোর হাত ধরে মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে এসেছিল সেদিন। যদিও ঘটনাটা বড় মজার হওয়ায় ছাপ ফেলেছিল মনে। এর মধ্যে জোজো ধরল ও জিমে ভর্তি হবে, কারণ বেশ ওজন বেড়েছে ওর। তার জন্য সমৃদ্ধিও যেন ভর্তি হয়। সমৃদ্ধির ওজন নিয়ে সমস্যা না থাকলেও বড় এনার্জির অভাব হচ্ছিল। দাদাই আগ্রহ দেখিয়ে জিমে জয়েন করতে বলল, সবেতে তোর দেখি অ্যালার্জি। সারাদিন বিছানায় শুয়ে বসে কাটাস। একটা কিছু করে খাওয়াতে বললে 100 ঘন্টা সময় নিস। জোজো যখন যাচ্ছে তুইও চলে যা। ইচ্ছে তেমন ছিল না, তাও একরকম দাদার কথাতেই যাওয়া। সমৃদ্ধি দেখেছে এক সময়ের অভাবের ছাপ যাতে আজও গায়ে না লাগে, তার জন্য দাদা টাকা কড়ির ব্যাপারে এলে তাতে পিছপা হয় না। জিমে ভর্তি হতে টাকা লাগবে, সেই জন্য সমৃদ্ধি জিম জয়েন করলো না। এ কথা দাদার আঁতে লাগতো, তাই এক কথায় তার এত উৎসাহ। কিন্তু কেই বা জানতো এই জিম সেন্টার একটা সময় হয়ে উঠবে রোজের আকর্ষণ। জিম ট্রেনার ভালোভাবে পুশ আপ ক্রাঞ্চ বুঝিয়ে দিয়ে গেলেন। বললেন ট্রেডমিলে কিছুটা হেঁটে ওয়ার্ম আপ করে নিতে। হাঁটছিল মিনিমাম স্পিডে, কিন্তু তাতেই বুকে ধক করলো কেন? সামনে শর্টস পরা মূর্তিমান ওর দিকে হাসি মুখে চেয়ে ডাম্বেল হাতে স্কোয়াট করছে। এক্সারসাইজ তখন মাথায়। একটা চোরা উত্তেজনা বুকে নিয়ে সেটগুলো সেরে যখন বাইরে বেরোলো, তখন পিছন থেকে ডাক এলো, শুনবেন? এক্সকিউজ মি। এক্সকিউজ ইউ। জোজো চোখ গোল করে বলল, পিছু নিচ্ছ? ভূমিরাজ নিজের চুলে হাত ঘুরিয়ে বলল, নাম তো শোনাই হোগা, ভূমিরাজ। আর আপকা ম্যাডাম? ভূমিরাজ সোজা তাকিয়েছে সমৃদ্ধির দিকে। সমৃদ্ধি বলেই দিচ্ছিল নিজের নাম। জোজো বাধা দিল, হাম আজনবিও কো নাম নেহি বলতে। আজনবী কোথায়? আপনাদের এক কথায় 1000 টাকা খসালাম। আমাদের জন্য কেন? ও তো নিজের বোনের জন্য কিনেছিলেন। সমৃদ্ধি বলল সরল মনে। জোজো বলল, বোন নেহি হ্যাঁ, রাইট। আপনি হয়ে যান বোন, তবে হারটা নেক্সট দিন নিয়ে আসবো। জোজোকে উদ্দেশ্য করে বলল ভূমিরাজ। সে কি, আপনার বোন নেই তাহলে? সমৃদ্ধি অবাক। ভূমিরাজ হাসল। বড়ি বড়ি শহরও মে এইসি ছোটি ছোটি বাত হতি রহিতি হ্যায় সেনারিটো। এক্সকিউজ মি, আমার নাম সেনারিটা নয়। ওকে, অজন্তা? হোয়াট? ভুরু কুঁচকে হাঁটা দেয় সমৃদ্ধি। ওর পাশে পাশে হাঁটা ধরে ভূমিরাজ। হৈমবতী? স্বপ্নলেখা? চিত্রাঙ্গদা নয় নিশ্চয়ই, বড্ড ওল্ড ফ্যাশনড। সমৃদ্ধি, থেমে বলে সমৃদ্ধি, ওল্ড ফ্যাশনড বলতে পারেন, কিন্তু আমার মনে হয় ভূমিরাজের সঙ্গে খুব ভালো মানাবে। ফ্লার্ট বলে হাঁটা দিয়ে থাকলেও সেদিনের মজার ঘটনার মতন এতটাও হালকাভাবে নিতে পারিনি পুরো ব্যাপারটা।
খারাপ লাগেনি ভূমিরাজের বলা কথাগুলো। অস্বস্তিকর বা চাপের কিছু ছিল না, বরং দিনগুলো কাটত পরদিন জিমে যাওয়ার সময় আসার অপেক্ষায়। মাঝের প্রায় 1 সপ্তাহ মতো জিমে এলো না ভূমিরাজ। খুব মন খারাপ হয়ে গিয়েছিল সমৃদ্ধির। জোজো বলতো, তুই প্রেমে পড়েছিস, আসবে, ঠিক আসবে, অত টেন্স নিস না। আর সমৃদ্ধির মনে হতো, কী বা এমন গুরুত্বপূর্ণ মানুষ সমৃদ্ধি, দুদিনের দেখা, হয়তো অন্য কাউকে পেয়ে গেছে, ঘুরছে হয়তো তার সঙ্গে। এসব ভেবে মনে মনে গালও দিয়েছে ভূমিরাজকে, বলেছে ক্যারেক্টারলেস। কিন্তু পরের সপ্তাহে সে যখন এলো আর তার জলজলে চোখে বলল, একটা গুড নিউজ আছে, তখন সব রাগ আর সব অবিশ্বাস মুহূর্তে উবে গেল। জিজ্ঞেস করলো, কি? তুমি আমার লাইফে সত্যি সমৃদ্ধি নিয়ে এলে। মানে? বিকম পাস করে একটা কোম্পানিতে টেম্পোরারি জবে ছিলাম। মাঝের কদিন আসতে পারিনি কারণ একটা ইন্টারনাল এক্সাম চলছিল। এখন পার্মানেন্ট হয়ে গেছি। সত্যি? বড় খুশি হয়েছিল সমৃদ্ধি। খবরটা তো খুশিরই। ভূমিরাজ দিনটা সফলতা উদযাপন করতে ওদের নিয়ে গেল রেস্তোরাঁয়। খাওয়া দাওয়ার মাঝে বলল, তবে 6 মাসের জন্য পুনেতে যাচ্ছি। ওখানে এদের হেড অফিস। কিছুদিন কাজ করে বা বলতে পারো কিছু কাজ শিখে আবার ব্যাক টু হোম। 6 মাস? বেশ হতাশ হয়েছিল সে সময় সমৃদ্ধি, কিন্তু ভয় পায়নি। ভয় পেল ভূমিরাজ চলে যাওয়ার পরের সপ্তাহে, যখন দাদা ওর হবু শালার সম্বন্ধ আনলো সমৃদ্ধির জন্য। লোকটার সঙ্গে আগে সেভাবে আলাপ হয়নি। তমালিকার দাদা হিসেবে চেনা, আর বাইরে কয়েকবার দেখা, আর রাস্তায় একরকম ইচ্ছাকৃত ধাক্কা। কিন্তু তা নিয়ে মাথা ঘামায়নি এইভাবে যে লোকটা তো আর ওর ঘরে আসতে যাচ্ছে না। কিন্তু এ তো উল্টো হামলা। কথাটা কাকে বলবে? মা বাবা হলো দাদার অনুগত। ওদের উপায় নেই, কারণ ওদের টাকা নেই। একটা জীবনের পর অর্থই শেষ সম্বল হয়ে ওঠে। এদের টাকা নেই, তাই মেরুদণ্ড নেই। দাদার বিরুদ্ধে বলার সাহস নেই। তাছাড়া এত টাকা কড়িওয়ালা পাত্র এদের কাছে সৌভাগ্যের। এরা কেনই বা বিরুদ্ধচারণ করবে? তবুও মার কাছে বলল সমৃদ্ধি, একরকম কাঁদাকাটা করেই বলল, লোকটাকে একদম ভালো লাগে না মা, ভীষণ বদ, নজর ভালো না। মা তো হতবাক। বললেন, সে কি কথা? তোর দাদাকে যে বলেছে তোকে খুব পছন্দ, বলছিল তোর কোনো অসুবিধা হতে দেবে না, বিয়েই তো করতে চাইছে, এতে খারাপের কি? তুই যেন কত নজর বুঝিস, মরণ আমার। এই 2 দিনের মেয়ে, তার আবার এত বুদ্ধি। তা যখন 2 দিনেরই মেয়ে, তখন ওই বুড়ো ভামটার সঙ্গে আমার বিয়ের কথা ভাবছো কেন? লোকটা তো দাদার চাইতেও বড়। এবার মা ফোঁস করে উঠল, ও 2 দিন পয়সা দেখে বড় গলা বেড়েছে না রে? দাদার চাকরি গেলে ফুটুনি থাকবে তো রে? অরুণাভর মতন ছেলে কি রোজ রোজ তোর দৌড়ে এসে হাজিরা দেবে? ওই প্রথম মায়ের কথায় কানের লতি গরম হয়ে উঠল। মনে হলো সব ছেড়ে ছুড়ে চলে যাই পুনেতে, ভূমিরাজের কাছে। বাবাকে যদিও এ ব্যাপারে বলে লাভ নেই, কারণ সে বেশিরভাগ সময় বিছানায় গড়িয়ে আর টিভি দেখে কাটায়। সংসার সম্পর্কে তার কোনো মোহ নেই। ভূমিরাজ কেরিয়ারের জন্য গেছে কত দূরে, ওকে ঠান্ডা মাথায় কাজ করতে দেবে না এসব উটকো ঝামেলা শোনাবে? তাই দাঁতে দাঁত চেপে চুপ করে থাকার সিদ্ধান্ত নিয়েও চুপ করে থাকতে পারল না, কারণ অরুণাভ ওর বোনকে বলে পাঠালো ও আশীর্বাদ পর্ব সেরে রাখতে চায়। এরপর তার হাতে নাকি বড় প্রজেক্ট আসবে, সে সময় দিতে পারবে না। তখন বাধ্য হয়ে সমৃদ্ধি ফোন করলো ভূমিরাজকে। সব শুনে ভূমিরাজ বেশ খানিকক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে, আমি ফ্রাইডে রাতে ফ্লাইট ধরে বেরিয়ে যাব। স্যাটারডে সানডে ছুটি। ব্যাপারটা মিটিয়ে নয় সানডে রাতে ফ্লাইট ধরে নেব। টাকা যাবে, বাট ঠিক আছে। এই সমস্যাটা আগে সলভ করা দরকার। হাঁপ ছেড়ে বাঁচল ওর কথায়। তখন বন্যার ভিতর ত্রাণের হেলিকপ্টারের মতন মনে হলো ভূমিরাজকে। ও আসছে, সব সমস্যার সমাধান হবে এবার। বাড়িতে কথা বলায় দাদা প্রায় ফেটে পড়ল রাগে। বলল, জিম করতে গিয়ে প্রেম? গোল্লায় যেতে তোর আর বাকি নেই। তবে একটা চেনা জানা ফ্যামিলিতে বিয়ে হবে, তা পোষাবে কেন? ওর অচেনা অজানা লোককে পছন্দ। জানিস তারা কেমন? আজকের দিনে কাউকে ভরসা করা যায়? সমৃদ্ধি রাগে কাঁপছিল, কিন্তু গুছিয়ে সেই রাগের বহিঃপ্রকাশ করার ক্ষমতা তার নেই। তবু কোনোভাবে উত্তেজনা সামলে বলল, যে খারাপ তাকে জেনে কেন বিয়ে করতে যাব? অরুণাভ খারাপ? দাদা যেন আকাশ থেকে পড়ল। এভাবে একজন ভদ্রলোকে অপবাদ দিস না। তবে এতদিন বিয়ে করেনি কেন?
দাদা তোতলে গেল কথাটায়। সমৃদ্ধির চোখের দিকে চোখ রাখতে পারল না, বসে পড়ল সোফায়। তারপর বলল, আমি মনে করি তুই অরুণাভর সঙ্গে ভালো থাকবি। সুইফটের 10 লাখের মডেলটা আছে ওর, একটা বাড়ি আছে যার ভ্যালুয়েশন 2 কোটি, নিজের ফ্যাক্টরি খুলবে সিমেন্টের, সোনা গয়না, বাইরের ট্রিপ, কোনো কিছুরই অভাব হবে না তোর। আর কি চাস? আমি চাই ভূমিরাজ ওর বাড়ির লোককে নিয়ে এলে তুই কথা বলে দেখে নে কে ভালো। আর আমার অত টাকার খিদে নেই রে দাদা, আমি নোংরামিটা পছন্দ করি না, ব্যাস। দাদার মুখ 2 কেজি ওজনের দইয়ের হাঁড়ির মতন হয়ে গেল। বোঝা গেল স্বার্থে ঘা পড়েছে জোর। সমৃদ্ধি শুনেছে মায়ের কাছে গিয়ে ওর নামে অনেক কথা বলা বলি করেছে দাদা। ওর জেদ, বোকামি, ওর গোঁয়ার্তুমি, এসব। মা কখনো সাই দিয়েছে, কখনো চুপ করে থেকেছে। সমৃদ্ধি তখন অন্ধকারের ভিতর সেই দ্বীপের অপেক্ষায় যে ওকে ঠিক পথ দেখাবে। ওরা এলো, ভূমিরাজ আর সঙ্গে ওর বাবা মা। সমৃদ্ধি এই প্রথমবার খুব অবাক হলো নিজের বাবাকে দেখে। সদা উদাসীন লোকটা আজ ভালো পাজামা পাঞ্জাবি পরে ভদ্রলোকদের সামনে এসে বসলেন। মা দাদা ছিল বেশ বিরক্ত। দাদা তো তা প্রকাশ করেই ফেলল। পা নাচিয়ে নাচিয়ে জিজ্ঞেস করলো, ভূমিরাজের স্যালারি কীরকম? ভূমিরাজ বলল, 4 লাখ অ্যানুয়াল। দাদা ঠোঁট ওল্টালো। ওর যে সম্বন্ধ এসেছে তার ইনকাম মাসে 8 লাখ, কিন্তু তাকে সমৃদ্ধি চায় না। ভূমিরাজ বলল, ওসব চাওয়া পাওয়া দুদিনের ব্যামো, ওসব নিয়ে কেউ মাথা ঘামায়? সমৃদ্ধির বাবা ছেলেকে চুপ করতে বলে বললেন, আপনারা চা নিন না, সমৃদ্ধি যা চাইবে তাই হবে। দাদা কিছু বলতে যাচ্ছিল, তখন ভূমিরাজের বাবা বললেন, সমৃদ্ধির বিয়েতে আপনারা কি কি দেবেন? কথাটা বুকে গিয়ে বিঁধল সমৃদ্ধির। কি কি দেবেন মানে? এরা কি যৌতুক চাইছে আজকের দিনে? ভূমিরাজের দিকে চেয়ে দেখল ওর মুখভাব, তেমন কোনো হেলদোল নেই ওর। দাদা বিদ্রুপ হেসে বলল, দেব মানে পণ? দেখুন, ছেলে আমার ভালো রোজগার করছে, আগামীতে আরও করবে। ওর বসই বলেছে তুমি খুবই ব্রাইট একটা ছেলে, হার্ড ওয়ার্কিং। সেখানে আপনার মেয়ের পুরো দায়িত্ব, মানে আজীবনের দায়িত্ব সে নেবে। তাই ও স্যালারি নিয়ে আপনারা কম্পেয়ার করছেন, কিন্তু আমাদেরও তো কিছু রিকোয়ারমেন্ট থাকতে পারে। সমৃদ্ধির বাবা ভয়ে ভয়ে জানতে চাইলেন, কত লাগবে আপনাদের? দাদা চিৎকার করে উঠল, লাগবে মানে? এ কি অর্ডার সাপ্লাইয়ের কারবার চলছে? মেয়ে বিয়ে দেব আবার পণ দিয়ে? আপনারা জানেন এখনই পুলিশে কমপ্লেন করলে জেল হয়ে যাবে আপনাদের। চায়ের কাপ নামিয়ে ভূমিরাজের বাবা বললেন, আপনার মেয়ে তো চাকরিও করে না। আজকালকার চাকরিরতা মেয়ে ছাড়া ছেলেরা বিয়ে করতে চায় না। এত খরচ, সংসার চলবে কি করে? আবার থোক টাকাও কিছু দেবেন না, এভাবে বিয়ে হয়? ঝাঁঝিয়ে কথাগুলো বলে ভদ্রলোক উঠে দাঁড়ালেন। ওনার সঙ্গে উঠলেন ভূমিরাজের মা আর ও নিজেও। ওরা চলে গেল, আর ওদের চলে যাওয়াই যেন জিতে গেল দাদা। ফুর্তিতে বলল, কি বলেছিলাম 2 দিনের পরিচয়ে প্রেম হয় না, হয় ঠকা। সমৃদ্ধি তখন পাথর হয়ে বসে ভাবল, অনেক ভাবল, কিন্তু কিছুই কুলকিনারা করতে পারল না। মাথা কেমন ফাঁকা। এরপর ভূমিরাজ নিজেই ফোন করে বলেছিল, তোমার দাদা অত টাকা করছে, তখন বাবার মাথাও গরম হয়েছে। আর এ তো বোঝাই যাচ্ছে তোমার বাড়ির লোকেদের মধ্যে দাদাই সব, আর তার বিনে পয়সায় বোনের বিয়ে দেওয়ার ইচ্ছে। ওর কথাগুলো শুনে অনেকক্ষণ চুপ করে থেকেছে সমৃদ্ধি। তারপর ধীরে জিজ্ঞেস করেছে, আর তোমার ইচ্ছে? লাইফে প্র্যাকটিক্যাল তো হতেই হয় একটা সময়, যার যুগ এখন। মনিটরি ব্যাপারটা ভাবার। আমাকে হয়তো পুনেতে থেকে যেতে হতে পারে, তখন খরচের বহর বুঝছো? তুমি বাড়ি থেকে অন্তত 5 লাখ আনতে পারলে। ফোন রেখে দিয়েছিল সমৃদ্ধি। ভেবেছে ও তো বোকা, তাই ভুল চিনেছে ভূমিরাজকে। সবাই গুছিয়ে নিতে চায়, কারো থেকে বেশি আশা করা মানেই ঠকা। একদম পারফেক্ট কেউ হয় না। ও বুঝি সাদা কালো যুগের বাংলা সিনেমার হিরোরা হতো। এরপর থেকে অরুণাভর বাড়িতে আসাটা বেড়ে গেল। প্রায় 2-3 দিন ছাড়া ছাড়া আসে। বাড়ির লোক চাপ দেয় ওর সঙ্গে বেরোতে। কোনো দিন সমৃদ্ধি বাধ্য হয়ে বের হয়, কখনো বাড়ির চাপে বাইরের ঘরে সোফায় লোকটার পাশে গিয়ে বসে। অরুণাভ লোলুপ দৃষ্টিতে দেখে, যেন সমৃদ্ধিকে গ্রাস করার দিন গোনে লোকটা। অহেতুক ভালো মানুষ হওয়ার গল্প করে। ভীমরুলের কামড় খাওয়ার মতন মুখটায় ইনোসেন্স আনতে গিয়ে আরও বিদঘুটে হয়ে যায়।
সমৃদ্ধি এভাবেই দেখছিল লোকটাকে। বাইরের ঘরে অনেকক্ষণ ধরে বসেছিল। দাদা ভিতরে এসে দুবার ডেকে গেল, মাও তাড়া দিল। বাধ্য হয়ে বাইরের ঘরে উঠে গেল সমৃদ্ধি। নিজেকে মনে হচ্ছিল বিক্রি হয়ে যাওয়া বস্তু। বাড়ির লোকগুলো সওদাগর, যারা নিজেদের সুখ সচ্ছলতা সওদা করেছে লোকটার কাছে। এক ব্যাপারী এসেছিল, তার সঙ্গে দরে না মেলায় এরা সে বস্তু হস্তান্তর করেনি। সমৃদ্ধি নিজে কি কয়টা টিউশন করায়, তা দিয়ে আলাদা বাসস্থান হয় না, না হয় সুনিশ্চিত ভবিষ্যৎ। চাকরি ওর হবে না। বাজারে ওর মতন মেয়েদের চাকরির বড় অভাব। সব কাজও করতে পারবে না। যে কাজ ওর মনোমতো তা মেধার কার্পণ্যে পাবে না। তবে কি করবে সমৃদ্ধি? ভাবনাগুলো বলতার জ্বালা ধরা হুল ফোটানোর মতো ফুটছিল ক্রমাগত। অরুণাভ ওর দিকে ফিরে হেসে হেসে বলল, হানিমুনে ইউরোপ যাবে? কথাটা বলার সময় অরুণাভর হাত ছিল সমৃদ্ধির উড়ুর ওপরের দিকে। ব্যাস তখনই মাথাটা কেমন যেন ঘেঁটে গেল। বস্তু আর প্রাণের এটাই হয়তো তফাৎ। তাই তেজিয়ান বা আত্মবিশ্বাসী অথবা বুদ্ধিমতী না হওয়া সত্ত্বেও সমৃদ্ধির সপাটে চড় কষালো অরুণাভর গালে। বলল, ছবি দিয়ে ফেসবুক গ্রুপে পোস্ট করে লিখব, লোকটা মলেস্ট করে চলেছে আমাকে। মুহূর্তে হাজারে হাজারে লোক শেয়ার করবে পোস্ট। এগুলো কি আজকের দিনে চলে কাকা? বয়সের কথাটা ভাবুন। অরুণাভ এক লাফে দাঁড়িয়ে পড়ল। তোতলে বলে, টুটুলকে আমার ফার্স্ট ম্যারেজের কথা কিছু বলেছে? ওটা তো মাত্র 1 বছর টিকেছিল। তাছাড়া সেও আর দুনিয়ায় নেই। এ কথা কেউ জানত না। হয়তো সমৃদ্ধির অরুণাভকে শাসানোয় আর চরমারে সে নিজেই আন্দাজ করে নিয়েছে সমৃদ্ধি তার আগের বিয়ে নিয়ে অসন্তুষ্ট। তাই গল গল করে বলে ফেলল ধামাচাপা দেওয়া অতীত। কথাটায় মা হকচকিয়ে গেল। বলল, তুমি বিবাহিত? দাদা বলল, ও অনেক ছোটবেলায়, ওকে ঠিক বিয়েও বলে না। সমৃদ্ধি তখন হঠাৎ করেই অপার শক্তি পেয়ে গেল যেন। সোজা হয়ে দাঁড়িয়ে বলল, এ বাড়িটা ঠাকুরদার করা। বাড়িতে আমার অধিকার তো সমান রে দাদা। সেই অধিকারে বলছি, অরুণাভ কাকু আপনি আর এ বাড়িতে আসবেন না। অরুণাভ সকলের মুখ চাওয়াচাওয়ি করে ব্যাপার সুবিধের নয় বুঝে চলে গেল। যদিও ফেসবুক গ্রুপের পোস্টে করেই দিল সমৃদ্ধি। সাপ ছোবল মারার আগে তাকে ঝাঁপে ভরা ভালো। এরপর সমৃদ্ধির ক্ষতি করার আগে লোকটা দুবার ভাববে। দাদার সঙ্গে আর সেই আগের সম্পর্ক নেই। ওকে দেখলে সমৃদ্ধির বমি পায়। দাদা রেজিস্ট্রি ম্যারেজ করেছে। ঘটা করে বিয়ে করতে বোধহয় লজ্জা পাচ্ছিল, কারণ সমৃদ্ধি ওর কোনো ব্যাপারে সেভাবে থাকবে না তাও বুঝে গিয়েছিল। কিন্তু সমৃদ্ধিরই বা চলে কি করে? কিছু হাতের কাজ শিখেছিল, তাই দিয়ে শুরু করলো ক্যারিয়ার। সেগুলো এখন ইউটিউব চ্যানেলে শেখায়। ভালো ভিউ আসে। মাসে ওর চলার মতো খরচ ইউটিউব থেকে পেয়ে যায়। মন্দ কাটছে না জীবন। জোজো বলে, তোর সঙ্গে রয়ে যাব, বিয়েটা আমারও পোষাবে না। ধুর, সব শালা স্বার্থপর। সমৃদ্ধি চুপচাপ শোনে। জোজোর সঙ্গে গিয়েছিল বিশ্বকর্মা পুজোর মেলায়, ওই ফুটবল মাঠেই। হঠাৎ করে মুখোমুখি হয়ে গেল ভূমিরাজের সঙ্গে। আচমকা দেখা হয়, বুকটা দুরু দুরু করে উঠেও আবার স্বাভাবিক হলো। ভূমিরাজ কিছুই হয়নি এমনভাবে এগিয়ে এসে বলল, আরে কেমন? সমৃদ্ধি স্মিত হাসল। ও বলল, এখন কি করছো? মানে ওই ইউটিউব চ্যানেল খুলেছ দেখলাম, তা ভিউ তো ভালোই আসছে, কিছু পাওটাও নাকি? সমৃদ্ধি চেয়ে রইল ওর দিকে। একেই একটা সময় এত ভালো লেগেছিল যে ওর সঙ্গে ঘর বাঁধা স্বপ্ন দেখেছিল সমৃদ্ধি। একটা গাঢ় দীর্ঘশ্বাস পড়ল সমৃদ্ধির বুক বেয়ে। বলল, ভরসা পাই। ও আরও কিছু বলতে যাচ্ছিল ভূমিরাজ, বোকার মতো হাসছিল। সমৃদ্ধি ওকে থামিয়ে বলল, সেদিন ভালোই হয়েছিল। নিজের লড়াইটা সবসময় নিজেকেই লড়তে হয়। অপরের অপেক্ষায় জেতা যায় না, সন্ধি হয় মাত্র। তাতে স্বাধীনতা আসে না, আসে কেবল উপেক্ষা। আর সেদিন ঠক্কর না খেলে বুঝি আজকের বুদ্ধি আর কোনোদিনও খুলতো না। ভালো থেকো। জোজোর হাত ধরে সেদিনের মতোই মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসে সমৃদ্ধি। তবে আজকের দিন আর সেই দিনের ভিতর ফারাক অনেক। আজ বুকের কোণে একটা ক্ষত স্থান পেয়েছে। সেদিন কেমন ছিল? আজকের দিনে এসে আর সেদিনের কথা মনে করতে ইচ্ছে করে না। তবু একটা গিঁট বুকের কোথাও যেন পাকিয়ে রয়ে গেল। সমৃদ্ধি আবার ভালোবাসতে পারবে কি? আজকাল বড় ভয় হয়। হ্যাঁ, বড় ভয় পায় প্রায় সব সমৃদ্ধিরাই। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।
গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।